আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রপ্তানি বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তদন্তে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় ১৭টি মামলা দায়ের করেছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। একই সাথে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে সিআইডির তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অর্থ পাচারের তথ্য। সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংক লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে ৯৩টি এলসি কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। অনুসন্ধানে দেখা গেছে, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পণ্য। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রো রেলের চলাচল করা সাধারণ মানুষ। সকালে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে, ফলে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল। মেট্রো রেলের কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে টেকনিক্যাল টিম কাজ করছে। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা এই বাহনটি ব্যবহার করে আসলেও সাময়িক বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন তারা। দ্রুত মেরামত শেষে আবারও চালুর দাবি জানান ভুক্তভোগীরা। তবে চালু রয়েছে আগারগাঁও থেকে উত্তরা অংশে রেল চলাচল। আমি ইয়েতে যাব, এই যে সচিবালয়, তো আমি তো আইসা তো দেখলাম, আমি জানতাম না, তো এখানে আইসা দেখি যে মেট্রো রেল বন্ধ। মেট্রো দিয়ে মতিঝিল জেলাম হলে এখন এসে দেখি গেট বন্ধ। আমাদের তো এখন যেতে হবে, বাস দিয়ে যেতে হলে এখন অনেক সময় লাগবে। কম সময়ে যাওয়ার জন্য এসেছিলাম, এখন যাওয়া যাচ্ছে না, এখন বাসে যাব। 20 মিনিটের জায়গায় ওখানে 2 ঘন্টাও লাগতে পারে। এই যে আমাদের ভোগান্তি, সাময়িক ভোগান্তি, এটা যাতে দূর হয় সেজন্য আমি কর্তৃপক্ষের অনুরোধ করতেছি। 6 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে। বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। গতরাতে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার রিপোর্টগুলো পর্যালোচনা করে। 12 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড দীর্ঘদিন বেগম জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রী অনেক দিন ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সেনাবাহিনীকে সাময়িকভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তবে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কাজ সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়।
এটার প্রসিডিউর আছে, অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ইট ইজ দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার, এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর 60 days। পুলিশের মধ্যে এখনও যারা কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর বিএসএন আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কর্মে যোগদান করছে না। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। যারা এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না, এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সেন্সর শব্দটি বাদ দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটিদের সদস্যদের সাথে মতবিনিময় শেষে এ কথা তিনি বলেন। আমরা যে সেন্সর শব্দটিকে, সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেই 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। যে 2023 সালের যে আইনটি রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে, এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে প্রায় প্রতিদিনই কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। এর ফলে সার্বিকভাবে অচলাবস্থার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে তাদের উপাচার্য পেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অবহেলা করা হচ্ছে। শিক্ষার্থীরা সেশন জটে পড়তে যাচ্ছেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি 13 বছর ধরে সভাপতি থেকে বাংলাদেশ সমবায় ব্যাংকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন ব্যাংকটির শেয়ার হোল্ডাররা। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি উপদেষ্টা এএফ হাসান আরিফের উপস্থিতিতে তারা এ অভিযোগ করেন। শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংকটি থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং 12,500 ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ব্যাংকটির 80% শেয়ারের মালিক সমবায়ীরা, তারপরও তারা একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় হতাশা প্রকাশ করেন। বলেন, সমবায় অধিদপ্তরের মহাপরিচালককেও এর দায় এড়াতে পারেন না। এই ব্যাংক আপনাদের, এই যে 48 সাল থেকে এই ব্যাংক চলছে, কিন্তু সেই ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। দুটো ব্যর্থতা আমি দেখি, যে 13 বছর একটা কমিটি চলছে, আপনারা নো কনফিডেন্স আনেন নাই। 13 বছর একটা কমিটি চলছে, আপনারা আদালতে শরণাপন্ন হয় না। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল।
নারী ক্রিকেট। প্রবাসীদের নিয়ে নারী বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বিসিবি। কোনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই জায়গা পেয়েছেন তাজ নেহার। আরব আমিরাতে থাকা প্রবাসীদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। রিপোর্ট করছেন কৌশলী আসের। আমি সুবর্ণা শারমিন, আছি কানাডাতে। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। ভিন্ন আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের দিয়ে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। দল ঘোষণায় চমক হিসেবে রয়েছে তাজ নেহারের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা ২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার জায়গা পেয়েছেন এ দলের হয়ে পারফরমেন্সের সুবাদে। জাহানারা আলম দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে এসেছিলেন, তিনিও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের স্কোয়াডে। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি ১১০% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ, যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আরব আমিরাতে আয়োজন হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। দলে অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন না থাকলেও ঘরের মাঠে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।